আলোচনার শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমি। আমাদের দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কাউকে কি বেছে বেছে বসানো হয় যিনি জাতিকে বিনোদিত করতে পারেন? অথবা এই মন্ত্রণালয়ে বসার পরেই মাথাটা আউলে যায়? আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তেমনই একটা কথা বলেছেন। তিনি বলেছেন, রোহিঙ্গারা আমাদের দেশের সম্পদ। তারা যদি আমাদের পাসপোর্ট নিয়ে বিদেশে যায়, তারা আমাদের জন্য রেমিটেন্স পাঠাবে। বাহ! চমৎকার! মানে হাসি কোথায় রাখবো? মানে কোন সেন্সে, কোন আক্কেলে, কোন জ্ঞানে, কোন বিবেকে তিনি এই কথাটা বললেন? মানে ইনারা যে এই ধরনের বিনোদিত হওয়ার কথাবার্তা বলেন, এটা কোন স্কুলের শিক্ষা? এটা ঠিক বুঝতে পারি না। এমন স্কুলে বোধহয় আমাদেরও যাওয়া উচিত। তাহলে হানিফ সংকেত একা আর বাংলাদেশে ইত্যাদির মতো একটা জনপ্রিয় অনুষ্ঠান দিয়ে রাজত্ব করতে পারবে না। হাসির ম্যাগাজিন অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত প্রায় প্রত্যেকেই তৈরি করতে পারবো। আসলে সমস্যাটা কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেই কি তিনি এরকম আউলে যান? নাকি আউলানো লোককেই ওখানে দেওয়া হয়? মন্ত্রণালয় তো খুব গুরুত্বপূর্ণ। আউলানো লোককে নিশ্চয়ই কোনো সরকার ওখানে বসায় না। ইনি যেমন আজকে এরকম হাসির কথা বললেন, ওনার আরো কিছু এরকম হাসির কাজ আছে। রাত ৩টার সময় উনি সংবাদ সম্মেলন করেন, ইত্যাদি, ইত্যাদি নানান কিছু উনাকে দিয়ে বলা যাবে। কিন্তু উনার যেহেতু রিসেন্ট ঘটনা আপনারা হয়তো সবাই মনে করতে পারবেন। আমি একটু পিছনে যাই। বিএনপির সময় একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আলতাফ চৌধুরী। আলতাফ চৌধুরী কি বললেন? আল্লাহর মাল আল্লাহ নিছে। এবং এটা ব্যাপক আকারে ভাইরাল হলো। যদিও ভাইরাল শব্দটা তখন ছিল না, মানে লোক মুখে সে এটা হাসি তামাশার পাত্র হয়ে গেলেন তিনি। এবং বিএনপি করলো কি, তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দিতে বাধ্য হলো। এমন একটা অবস্থা সেই সময় তৈরি হয়েছিল। এর আরেকটু যদি এইদিকে আসি, মহিউদ্দিন খান আলমগীর একসময় ডাক সাইটে সিভিল সার্ভিস অফিসার, অথচ কি করলেন উনি? স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে রানা প্লাজা ধ্বংসের সময় উনি কি বিবৃতি একটা দিলেন যে রানা প্লাজা বিএনপির লোকজন গিয়ে ওয়ালে ধাক্কা দিয়েছে, এজন্য রানা প্লাজা পড়ে গেছে। ভাই, এই টাইপের তত্ত্ব কোথা থেকে মাথায় আসে? ৬ তলা ৭ তলা একটা বিল্ডিং, বিএনপির কয়েকজন লোক যে ধাক্কা মারলো আর পড়ে গেল। মানে বিএনপির লোকের হাতে কত শক্তি, কত পাওয়ার, একটা চিন্তা করেন। অন্য দলের ১০০০ জন গিয়ে ধাক্কা দিলেও এটা পড়তো না, এটা আমি নিশ্চিত। যেহেতু বিএনপি তখন বিরোধী দলে, অতএব বিএনপির লোকজন গিয়ে ধাক্কা দিয়েছে আর পড়ে গেছে। এই মালগুলো কোথা থেকে আসে, কোথায় থাকে এবং এদের বিচরণ কোথায়? মানে একটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যদি এই শ্রেণীর লোকজন বসেন এবং এইরকম খেলো ঠুনকো পার্সোনালিটিতে পরিণত হন, তাহলে মানুষ এদেরকে কিভাবে মূল্যায়ন করবে এবং তাদের কথা কিভাবে শুনবে এবং তার কাছ থেকে রাষ্ট্রের কল্যাণের জন্য কি প্রত্যাশা মানুষ করতে পারে? রোহিঙ্গা নিয়ে তিনি বললেন যে রোহিঙ্গা আমাদের সম্পদ। রোহিঙ্গা যদি আমাদের সম্পদই হয়ে থাকে, তাহলে এত পরে আপনি কেন বুঝলেন? রোহিঙ্গারা এসছে আরো আগে, তখন থেকে আপনি বলতেন। এবং আপনিও প্রায় তো কয়েক মাস হয়ে গেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া। আপনি আপনার সরকারে যাদেরকে প্রয়োজন তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে রোহিঙ্গাদের ঢালাওভাবে পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দিতেন। কয়েক লক্ষ রোহিঙ্গাকে বিদেশে শ্রমিক হিসাবে পাঠানো সম্ভব এবং কয়েক লক্ষ মানুষ গেলে নিশ্চিত বড় রকমের একটা রেমিটেন্স আসবে। তো সেইটা না করে আপনি এতদিন বসে আছেন কেন? এত ক্ষতি কেন আমাদের অর্থনৈতিকভাবে করলেন? আপনি কাজটি মোটেই ঠিক করেন নাই। তারপরেও মানে কোনো কিছু না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো, সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে বলছি, আপনার যখন শুভ বুদ্ধির উদয় হয়েছে, আপনি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করুন। রোহিঙ্গাদের পাসপোর্ট দিন, তাড়াতাড়ি বিদেশে পাঠান এবং রেমিটেন্স গুলো আসুক। আমরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি দিনে দিনে আরো ত্বরান্বিত করি। আচ্ছা, রোহিঙ্গাদের যদি বিদেশে পাঠানোর দরকার হয়, রোহিঙ্গাদের যদি এখানে রাখা হয়, কয়েকদিন আগে আপনার প্রধান উপদেষ্টা বলেছেন না যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে, তারা আগামী দেশে করতে পারবে। যদিও কোন আগামী এটা উনি ক্লিয়ার করে বলেননি। তারপরে উনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন, এই দায়িত্বে যারা ছিলেন, তিনি বলেছেন যে ১,৮০,০০০ রোহিঙ্গা খুব শীঘ্রই তাদের দেশে ফিরে যাবে। তারপরে আরেকজন কর্তা ব্যক্তি বললেন, না, রোহিঙ্গারা আপাতত যাচ্ছে না। এই ধরনের তামাশার দরকার কি? জাতিসংঘের মহাসচিব আসলো, ১,০০,০০০ রোহিঙ্গার সাথে ইফতার করলো, ইফতার করে আপনারা ঘোষণা দিলেন যে রোহিঙ্গারা দেশে ফেরত যাবে এবং অনেকেই মনে করলো যে রোহিঙ্গাদের ফেরত
দেওয়ার জন্যই জাতিসংঘের মহাসচিবকে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে এনেছিলেন, এবং একমাত্র মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষেই সম্ভব রোহিঙ্গা সমস্যার সমাধান করা, রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো। ঘটনা কিন্তু 1 মাস বোধহয় হয় নাই, কারণ রোজার মাসের শেষের দিকের যেহেতু ঘটনাটা, সেহেতু 1 মাস 30 তারিখে ঈদ হয়েছে, হয়তো 1 মাস কয়েকদিন হতে পারে। এই মাত্র কয়েকদিনের মাথায় মানে 40 দিন মানে ইদ্যৎকাল পারি হলো না, এর মধ্যে কথা আপনাদের ঘোরাফেরা শুরু করে দিল। আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রোহিঙ্গা সমস্যার সমাধান এত সহজ নয়, এবং রোহিঙ্গারা কোনোদিন এদেশ থেকে যাবে না, রোহিঙ্গারা যাবে না, এবং রোহিঙ্গাদের পাঠানো সম্ভব নয়। পাঠানো সম্ভব নয় নানান কারণে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ আবার নতুন করে ঘটেছে, সেটি হলো আরাকান আর্মিদের করিডোর দেওয়া। আরাকান আর্মিরা এখন মায়ানমার থেকে তাদের অংশকে বিচ্ছিন্ন করার জন্য যুদ্ধ করছে। মায়ানমার থেকে নিজেদের অংশ বিচ্ছিন্ন করার জন্য যারা যুদ্ধ করছে, তাদেরকে যে দেশ সহযোগিতা করছে, মায়ানমার সরকার সেই দেশের সাথে কোনো শান্তি আলোচনায় বসবে? কখনোই না। আমরা হলে কি বসতাম? কেউ কখনো বসবে না। তো রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হলে তো মায়ানমারের সাথে আলোচনা করবে। মায়ানমারের সাথে আলোচনা করে রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার যদি ন্যানো বিন্দু সম্ভাবনা থাকতো, সেই সম্ভাবনা নস্যাৎ হয়ে গেছে যখনই আরাকান আর্মিকে করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আর করিডোর দিক আর না দিক, খবরটা তো তাদের কাছে পৌঁছে গেছে। সুতরাং মায়ানমার কখনোই আর রোহিঙ্গা ইস্যুতে মনে হয় না যে বাংলাদেশের সাথে বসবে। তারা এই ধরনের কাজ করে না, তারা গাঞ্জা খায় না, গাঞ্জা সাপ্লাই দেয়। শুধু একটা জিনিসই মনে রাখবেন যে তারা গাঞ্জা খায় না, গাঞ্জা এদেশে সাপ্লাই দেয়। সুতরাং রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান নেই। বারবার এক একজন এক এক ধরনের উক্তি করে রোহিঙ্গাদের নিয়ে এই ধরনের তামাশা করবেন না। রোহিঙ্গা এদেশে 77 সাল থেকে এসেছে, 77 থেকে 92 পর্যন্ত যারা এসেছিল তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে। রিফিউজি হিসাবে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার তারা পাচ্ছে, এবং এদেশের প্রায় মূলধারায় তারা মিশে গেছে। এখন যারা আছে তারা মোটামুটি ভাবে এখানে সেখানে বেরোচ্ছে, কাজ করছে। এই 1 দিন 2 দিন এভাবে থাকতে 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 ওরাও একদিন আমাদের সাথে মূলধারায় মিশে যাবে, এবং মূলধারায় মিশে যাবে এবং কখনো হয়তো একটা বড় ধরনের সংকট সৃষ্টি হবে। তারাই হয়তো তাদের সেই অংশ স্বাধীন করার জন্য আবার অস্ত্র হাতে নেবে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমাদের যুদ্ধ না করলেও হয়তো পরবর্তী প্রজন্মকে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যুদ্ধ করতে হতে পারে। আপনারা কি সত্যি মনে করেন যে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়, ফেরত পাঠানো সম্ভব হবে? এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে রোহিঙ্গাদের বিদেশে পাসপোর্ট দিয়ে পাঠালে তারা রেমিটেন্স নিয়ে আসবে, এটাও কি আপনি সমর্থন করেন? প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ।